নমস্কার। আজকে কথা বলবো টেস্ট ক্রিকেট নিয়ে। আসন্ন ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে এই মাসের 20 তারিখ থেকে। প্রথম টেস্ট লিডসে রয়েছে 20 তারিখ। সেটা নিয়ে একটুখানি কথা বলবো, কিন্তু তার আগে একটুখানি বলে নিই এই আইপিএল ম্যাসাকার নিয়ে। আমি যখন রেকর্ডিং করছি এই সময় আমি খবর পেলাম, অনলাইনে আর কি দেখে খবর পেলাম যে ব্যাঙ্গালোরতে পদপিষ্ট হয়ে 11 জন মারা গেছে। এই আইপিএলের যে চ্যাম্পিয়ন হয়েছে যে টিমটা, যে ফ্র্যাঞ্চাইজি টিমটা, সেইটা আর কি বিজয় উল্লাস টাইপের একটা আর কি কিছু ছিল, সেইখানে এই ঘটনাটা ঘটেছে। আমি তো বুঝে পাই না যে এতখানি উন্মাদনা কোথা থেকে আসে। এই যে আইপিএল যে লিগটা, এটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। সেটার মধ্যে নানান কোম্পানি নিজেদের ফ্র্যাঞ্চাইজি টিম নামায়, খেলে নিজেদের মধ্যে। কেউ কেউ পার্টিকুলার কোনো একটা শহরকে রিপ্রেজেন্ট করে, নামটা নেয় শুধু। সত্যিকারের সেই শহরকে ওরা কিন্তু রিপ্রেজেন্ট করে না, শুধু নামটা নেয়, বিজনেস করে। এই একটা ফ্র্যাঞ্চাইজি টিমকে নিয়ে এতখানি উন্মাদনা, সত্যি অবাক লাগে। মানুষ যেন কীট পতঙ্গের মতন হয়ে যাচ্ছে, যা খুশি তাই হচ্ছে। এই বছরে এই নিয়ে 3 নম্বর স্ট্যাম্পেডে হলো। কুম্ভমেলা চলাকালীন ওখানে হয়েছে। এই কুম্ভমেলা নিয়েই সেটা রিলেটেড একটা ব্যাপার নিয়ে, এই ভিড়ভাড়টা নিয়ে আর কি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে একটা স্ট্যাম্পেডে হলো। তারপরে এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে একটা স্ট্যাম্পেডে হলো। একই বছরে 3-3টে স্ট্যাম্পেডে। ভাবা যায় এটা? এতখানি উন্মাদনা কিসের? একটা লিকার কোম্পানি, তাদের টিম জিতেছে, এমন একটা অবস্থা যেন মনে হচ্ছে যেন ভারত ফুটবলের বিশ্বকাপ জিতে গেছে। ফুটবল বিশ্বকাপ জেতা কল্পনাতীত ব্যাপার। আমার জীবদ্দশা তো অন্ততপক্ষে হবে না। তাই বলে কোথাকার কোন একটা কোম্পানি তাদের টিম জিতে গেছে, তাই নিয়ে এরকম উন্মাদনা যাকে বলে, একদম পাগলামির পর্যায়ে। সত্যি ভাবা যায় না। যাই হোক, এবারে এই ভিডিওর আসল ব্যাপারটায় আসা যাক। সেটা হচ্ছে গিয়ে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে। এই টেস্ট সিরিজটা হচ্ছে গিয়ে ইংল্যান্ডে। লাস্ট যে সিরিজটা হয়েছিল সেটা ছিল গিয়ে 2021-22, যেটাতে ড্র হয়েছিল। ভারত এই ইংল্যান্ডের মাটিতে শেষ টেস্ট সিরিজ জিতেছে 2007-এ। 18 বছর হয়ে গেছে। রাহুল দ্রাবিড় তখন অধিনায়ক ছিল। আমার কিন্তু এই সিরিজটা খুব একটা আশাপ্রদ লাগছে না ভারতের জন্য। প্রথমে একটুখানি টিমটা দেখে নেওয়া যাক। যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে সেটা হচ্ছে এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ক্যাপ্টেন হয়েছে গিয়ে শুভমন গিল, ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ, এছাড়া আছে যশস্বী জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ এবং কুলদীপ যাদব। প্রথমে দেখে নেওয়া যাক শুভমন গিলের রেকর্ড। বিশেষ করে আমি এখানে হাইলাইট করব হচ্ছে গিয়ে ইংল্যান্ডে কারা কতটা খেলেছে। ইংল্যান্ডে এখনও পর্যন্ত শুভমন গিল খেলেছে একটাই ম্যাচ, তার মধ্যে 2টো ইনিংস। সব মিলিয়ে বানিয়েছেন 21 রান, সর্বোচ্চ 17, গড় হচ্ছে গিয়ে 10.5। এছাড়া দেখাই যাচ্ছে যে ইংল্যান্ডে তার কোনো হাফ সেঞ্চুরি কিছুই নেই। এবারে আসা যাক ঋষভ পন্থের রেকর্ডে। দেখা যাক ইংল্যান্ডে উনি কী করেছেন। ইংল্যান্ডের মাটিতে ঋষভ পন্থ সব মিলিয়ে খেলেছেন 8টা টেস্ট, যার মধ্যে প্রথম ট্যুর ছিল 2018-তে 3টে টেস্ট ম্যাচ,
সব মিলিয়ে রান করেছিলেন 162, সর্বোচ্চ 114, গড় ছিল 27। তারপরে 2021-2022 5 টেস্টের একটা সিরিজ ছিল, সেটার মধ্যে উনি 5টা টেস্টই খেলেছিলেন। রান করেছিলেন 349, সর্বোচ্চ 146, গড় ছিল 38.77। তাহলে সব মিলে ইংল্যান্ডের মাটিতে উনি সেঞ্চুরি করেছেন 2টি আর হাফ সেঞ্চুরি করেছেন 2টি। মোটামুটি উইকেট কিপার হিসেবে কিন্তু রেকর্ডটা ভালোই আছে। এবারে দেখে নেওয়া যাক যশস্বী জয়সওয়াল, তার রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে উনি কখনোই খেলেননি এখনও পর্যন্ত। যা খেলেছেন এখনও পর্যন্ত ভারতেই খেলেছেন। ভারতে উনি খেলেছেন সব মিলিয়ে 5টা টেস্ট, 9টা ইনিংস, রান করেছেন 712, যথেষ্ট ভালো রান, সর্বোচ্চ 214, গড় 89, দুর্দান্ত গড়। সেঞ্চুরি করেছেন 2টি কিন্তু ডবল সেঞ্চুরি, একটা 209 বিশাখাপত্তনমে আর একটা 214 নট আউট রাজকোটে। আর এছাড়াও করেছেন 3টে হাফ সেঞ্চুরি। রেকর্ড খুবই ভালো বলতে হবে। তবে এবারে হচ্ছে কি ইংল্যান্ডের মাটিতে, ভারতের মাটিতে না। দেখা যাক ওখানে সুইংটা এই ছেলেটি কীরকম খেলতে পারে। এবারে আসা যাক KL রাহুলের রেকর্ডে। KL রাহুল এখন কিন্তু এই সিরিজে সিনিয়র রোল প্লে করবেন। KL রাহুল ইংল্যান্ডের মাটিতে খেলেছেন 9টা টেস্ট। প্রথম সিরিজ উনি খেলেছিলেন 2018-তে, 5টা টেস্টে স্কোর করেছিলেন 299 রান, সর্বোচ্চ 149, গড় ছিল 29.9, একটি সেঞ্চুরি, কোনো হাফ সেঞ্চুরি নেই। তারপরে ট্যুর 2021-2022 উনি খেলেছিলেন 4টে টেস্ট, 8টা ইনিংস, তার মধ্যে স্কোর করেছিলেন 315, সর্বোচ্চ 129, 39.37 গড়ে। সেঞ্চুরি করেছিলেন 1টি, হাফ সেঞ্চুরি করেছিলেন 1টি। সব দিক দিয়ে বলতে গেলে কিন্তু সিনিয়র ব্যাটার হিসেবে খুব একটা ইমপ্রেসিভ রেকর্ড নয়। এরপরে প্লেয়ার সাই সুদর্শন। এখনও পর্যন্ত উনি কিন্তু কোনো টেস্ট ম্যাচ খেলেননি। 3টে ওয়ানডে ম্যাচ খেলেছেন, তার মধ্যে যা রেকর্ড রয়েছে 3টে ম্যাচে 3টে ইনিংস, 3টেই খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 127 রান করেছেন, সর্বোচ্চ 62, গড় 63.5। ওয়ানডে দিয়ে অবশ্য টেস্ট মাপা যায় না। যাই হোক, দেখা যাক উনি কীরকম করেন। এরপরে হচ্ছে অভিমন্যু ঈশ্বরন। ইনিও এখনও পর্যন্ত কিন্তু কোনো টেস্ট ম্যাচ খেলেননি, শুধুমাত্র ফার্স্ট ক্লাস, লিস্ট এ আর T20 খেলেছেন। এবারে আসা যাক করুণ নায়ারকে নিয়ে। করুণ নায়ার কিন্তু 2016-তে আর কি টেস্ট ম্যাচ খেলেছিলেন এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতের মাঠে। এবং সবচেয়ে অদ্ভুতভাবে যেটা বলা যেতে পারে, লাস্ট ইনিংসে উনি 303 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন। তারপরেও হঠাৎ করে পুরোপুরি বাদ হয়ে যান। হয়তো কোনো ব্যাপার ছিল ইন্টারনাল, তাকে এইবারে নেওয়া হয়েছে এবং এখন উনি ইংল্যান্ডেই রয়েছেন। একটা আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ চলছে আর কি ইংল্যান্ড এর সাথে, বা ইংল্যান্ড লায়ন্স না কি যেন একটা নাম রয়েছে, সেখানেও উনি কিন্তু ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই সিরিজে অনেকখানি আশা রয়েছে যে কিছু ভালো স্কোর করবেন। এরপর নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই খেলেছেন 5খানা টেস্ট, এই গত সিরিজেই খেলেছেন। 5টা টেস্টে সব মিলে 9টা ইনিংস, 298 রান, 114 সর্বোচ্চ, গড় রয়েছে 37.25, একটি সেঞ্চুরি, কোনো হাফ সেঞ্চুরি নেই। ইংল্যান্ডে খেলার কোনো অভিজ্ঞতা নেই, একদম নতুন। এবার আসা যাক রবীন্দ্র জাডেজাকে নিয়ে, সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার এই স্কোয়াডের। প্রথমে ওনার ব্যাটিংটা দেখে নেওয়া যাক, ইংল্যান্ডে এখনও পর্যন্ত কী কী করেছেন। 2014 সালে প্রথম ইংল্যান্ডে ট্যুর করেন, 4টে টেস্ট ম্যাচ খেলেছিলেন, 8টা ইনিংস, 177 রান, সর্বোচ্চ 68, গড় ছিল 22.12, একটা হাফ সেঞ্চুরি।
এরপর 2018 সালে একটা টেস্ট ম্যাচ খেলেছিলেন, দুটো ইনিংস, 99 রান, 86 সর্বোচ্চ, গড় 99, একটি হাফ সেঞ্চুরি। তারপর খেলেছিলেন 2021-2022 সফরে, সেখানে 5টা টেস্ট খেলেছিলেন, 9টা ইনিংস, 287 রান, 104 সর্বোচ্চ, 31.88 গড়, একটি সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন 20টা টেস্ট ম্যাচ, স্কোর করেছেন 1031 রান, সর্বোচ্চ 112, গড় 33.25, দুটি সেঞ্চুরি এবং 6টি হাফ সেঞ্চুরি আছে। অলরাউন্ডার হিসেবে গড় ভালোই আছে, খারাপ না। লোয়ার অর্ডারে নির্ভরযোগ্য ইনিংস খেলতে পারেন। এইবারে ওনার বোলিং স্ট্যাটটা একটু দেখে নেওয়া যাক। ইংল্যান্ডে 2014 সিরিজে উনি 4টে টেস্টে 9টা উইকেট নিয়েছিলেন। বেস্ট বোলিং ফিগার ছিল 3 for 52, অ্যাভারেজ ছিল 46.66। 2018-তে একটা টেস্টে নিয়েছিলেন 7খানা উইকেট, বেস্ট বোলিং ফিগার ছিল 79 রানে 4 উইকেট, গড় ছিল 36.85। তারপর 2021-2022-এ 5টা টেস্টে উনি নিয়েছিলেন 6টা উইকেট, বেস্ট বোলিং ফিগার ছিল 2 for 36, 56.16 এভারেজে, যা দেখা যাচ্ছে অ্যাভারেজ বোলিং আর কি। এবারে আসি ধ্রুব জুড়েলকে নিয়ে। এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্ট ম্যাচ খেলেননি। ভারতের মাটিতে খেলেছেন উনি সব মিলিয়ে 3টে টেস্ট ম্যাচ, 190 রান করেছেন, সর্বোচ্চ 90, গড় 63.33, খারাপ নয় উইকেট কিপার হিসেবে। এরপরে ধরা যাক ওয়াশিংটন সুন্দরকে। ওয়াশিংটন সুন্দর এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে খেলেননি। উনি ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন 2021 সালে 3টে টেস্ট ম্যাচ, 4টে ইনিংস, 181 রান, সর্বোচ্চ 96, গড় রেখেছেন 90.5, দুটো হাফ সেঞ্চুরি। মোটামুটি চলবে আর কি, চলনসই টাইপের। এবারে ওনার বোলিং এভারেজটা একবার দেখে নেওয়া যাক। বোলিংয়ে 3টে টেস্ট ম্যাচে পেয়েছিলেন মাত্র 2টো উইকেট, খুব একটা ইমপ্রেসিভ নয়। এবারে ধরা যাক শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর ইংল্যান্ডের ট্যুরে গিয়েছিলেন 2021-2022-এ, 3টে টেস্ট ম্যাচে 267 রান দিয়ে 8টা উইকেট পেয়েছিলেন। বেস্ট বোলিং ফিগার ছিল 2 উইকেট 22 রানে, অ্যাভারেজ রেখেছেন 33.37, নট অ্যাট অল ইমপ্রেসিভ। এবারে আসা যাক ভারতের স্টার বোলার জসপ্রীত বুমরার বোলিং ফিগার নিয়ে। ইংল্যান্ডে কী কী করেছেন দেখা যাক একবার। ইংল্যান্ডে এখন পর্যন্ত 2টো ট্যুর খেলেছেন। প্রথম ট্যুর 2018-তে, সেখানে 3টে টেস্ট ম্যাচে নিয়েছিলেন 14খানা উইকেট, বেস্ট বোলিং ফিগার ছিল 5 উইকেট 85 রানে। তারপরের ট্যুর 2021-2022, সেখানে 5খানা টেস্টে নিয়েছিলেন সব মিলিয়ে 23টা উইকেট, বেস্ট বোলিং ফিগার ছিল 5 for 64। তাহলে সব মিলিয়ে 8টা টেস্ট ম্যাচে উনি ইংল্যান্ডের মাটিতে নিয়েছেন 37টা উইকেট, ঠিকঠাক পারফরমেন্স। এরপর মোহাম্মদ সিরাজ, উনি 2021-2022-এর যে সিরিজটা ছিল সেটা খেলেছেন, 5খানা টেস্ট খেলেছিলেন, 18টা উইকেট নিয়েছিলেন, বেস্ট বোলিং ফিগার ছিল 4 for 32। মোটামুটি দেখতে গেলে একটা অ্যাভারেজ পারফরমেন্স। অ্যাভারেজ রেখেছেন উনি 33 পার উইকেট, যা অনেকখানি হাই কিন্তু। এরপর প্রসিদ্ধ কৃষ্ণা, এখনও পর্যন্ত খেলেছেন 3টে টেস্ট ম্যাচ, ইংল্যান্ডে কিছুই খেলেননি, ইংল্যান্ডের বিরুদ্ধেও এখনও পর্যন্ত খেলেননি। 3টে টেস্ট ম্যাচে উনি উইকেট নিয়েছেন 8টা, বেস্ট বোলিং ফিগার 3 for 42। এরপর আকাশদীপ, ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলেছেন, তার মধ্যে 3টে উইকেট নিয়েছেন, বেস্ট বোলিং ফিগার হচ্ছে কি 3 for 83। এখনও সেইভাবে কিন্তু টেস্ট হয়নি যাকে বলে। ইংল্যান্ডের মাটিতে দেখা যাক কী করে। এরপর অর্শদীপ সিং, উনি এখনও পর্যন্ত
টেস্ট ম্যাচ খেলেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ওয়ানডে খেলেছিলেন, তার মধ্যে 5 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। ইকোনমি ছিল 6.6, ভেরি ব্যাড। আহমেদাবাদে এই ওয়ানডেটা হয়েছিল 2025 সালের 12ই ফেব্রুয়ারি। তাছাড়া আমার কাছে কিন্তু সেরকমভাবে ইনফরমেশন নেই যে কীরকম টাইপের প্লেয়ার। মনে হয় T20 খুব বেশি খেলেন। এরপর সর্বশেষ মেম্বার হচ্ছে গিয়ে কুলদীপ যাদব। ইনি চায়নাম্যান বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে 9 আগস্ট 2018-তে একটা টেস্ট ম্যাচ খেলেছিলেন। তাতে সব মিলিয়ে 9 ওভার বোলিং করেছিলেন, 44 রান দিয়ে কোনো উইকেটই পাননি। টোটাল টেস্ট ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত 13টা, 46টা উইকেট পেয়েছেন। বেস্ট বোলিং ফিগার ওনার 5 for 40। মোটামুটি যা স্কোয়াডটা দেখলাম সেই দেখে কিন্তু সত্যিকারে বলতে গেলে এই টিমের ওপর ঠিক ভরসা করা যাচ্ছে না। ইংল্যান্ডের নিউজ পেপারের মধ্যে যা আমি রিপোর্ট দেখেছি সেই অনুযায়ী ইংল্যান্ড কিন্তু অলরেডি নিজেদেরকে ফেভারিট বলে ধরেই নিয়েছে। আমিও কিন্তু ইংল্যান্ডকে ফেভারিট ধরছি। জানি না, হোয়াইট ওয়াশও হয়ে যেতে পারে ভারতের। যা টিম দেখছি সত্যিকারে বলতে গেলে সিনিয়র মোস্ট যে মেম্বার তিনি হচ্ছেন গিয়ে রবীন্দ্র জাডেজা, তারপরে হচ্ছে KL রাহুল। ব্যাটিংয়ে সেরমভাবে আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। ঋষভ পন্থ কিছুটা ভালো খেলেন, যিনি ক্যাপ্টেন তিনি তো ইংল্যান্ডে একটাই মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন, যা রেকর্ড দেখলাম। প্রথম ইনিংসে 17 রান করেছিলেন, তারপরে ইনিংসে 4। করুণ নায়ারের ওপর আমার কিছুটা ভরসা রয়েছে, কারণ এখন উনি দুর্দান্ত একটা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাছাড়া KL রাহুল থেকে কিছু আশা করা যায়। অন্যদিকে ঋষভ পন্থ হয়তো কিছুটা করতে পারে। শুভমান গিলের ওপর আমি এখনই ভরসা করতে পারছি না, সুইং বল কীভাবে খেলবে আমি জানি না। আর রবীন্দ্র জাডেজা কয়েকটা রেসপন্সিবল ইনিংস খেলতে পারে। বোলিংয়ের দিক থেকে যদি আমি দেখি, বুমরা ছাড়া সেরকমভাবে কারোর ওপর ভরসা করতে পারছি না। চাপ পড়বে, ভালো রকম চাপ পড়বে কিন্তু জসপ্রীত বুমরার ওপর। শার্দুল ঠাকুরের সেরকম টাইপের কোনো বিশেষ রেকর্ড নেই। আকাশদীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা এরা কিন্তু একদমই নতুন। মোহাম্মদ সিরাজের কিছু রেকর্ড আছে ইংল্যান্ডে খেলার। বোলিংয়ের দিকে যথেষ্টই আমি উইক দেখতে পাচ্ছি। এই সিরিজের সবচেয়ে মাথা ব্যথার কারণ হবে গিয়ে একজনই, তিনি হচ্ছেন গিয়ে জো রুট। এই মুহূর্তে যদি ওনার রেকর্ড দেখি টেস্টে, তাহলে খুবই ভয়ঙ্কর যাকে বলে। 13,000 রান কমপ্লিট করে ফেলেছেন। সচিনের চেয়ে মাত্র 2,000-এর থেকে একটু বেশি মনে রান বাকি আছে। আর ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে জো রুটের রেকর্ড কিন্তু ভয়ঙ্কর। 15টা টেস্টে 1,574 রান, 7টা সেঞ্চুরি, 5টা হাফ সেঞ্চুরি, গড় হচ্ছে গিয়ে প্রায় 75, 180 সর্বোচ্চ। এই লোকটা কিন্তু কাঁদাবে। ব্যাটিংয়ে কিন্তু আমি মনে করি যে একজন সিনিয়র প্লেয়ারের থাকা দরকার ছিল। আমার মতে বিরাট কোহলি। এই সিরিজটা খেলে তার যদি রিটায়ারমেন্টটা হতো আর কি, তাহলে আমার মনে হয় অনেক বেটার হতো। আমার মতে কিন্তু এই সিরিজে ভারতের আমি বিশেষ কিছু চান্স দেখতে পাচ্ছি না। দেখা যাক কীরকম হয়। ভালো করলে তো ভালো, অবশ্যই খুশি হব। লাস্ট সিরিজ জিতেছে, প্রথমেই বলেছি 2007-এ, 18 বছর হয়ে গেছে। 2021-22-এর যে সিরিজটা হয়েছিল ইংল্যান্ডে, সেটা কিন্তু ড্র হয়েছিল আন্ডার রোহিত শর্মা, 2-2 ড্র হয়েছিল। কিন্তু এই সিরিজটা ড্র হবে না, ফলাফল হবে। আর খুব সম্ভবত আমি যেটা মনে করছি, আমার পয়েন্ট অফ ভিউতে ভারত এই সিরিজ হারবে। ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।